নমস্কার, থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক আশু রায়ের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির কাহিনী জঙ্গি আতঙ্কে কলকাতা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, অন্যান্য ভূমিকায় সৌরভ রায়, বর্ণালী, দিব্যেন্দু দাস এবং আমি অভিক। শব্দ সংযোজন সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যায় আমাদের আজকের কাহিনী। লেখক আশু রায়ের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির কাহিনী জঙ্গি আতঙ্কে কলকাতা। ইদানিং কলকাতায় বেশ কাঁপিয়ে শীত পড়েছে। তবে যতই শীত পড়ুক, শীতের দিনে ভোরবেলা স্নান করাটা রুদ্রর বহুদিনের অভ্যাস। ভোরবেলা উঠে আগে স্নান করে নিয়ে তারপর যাবতীয় কাজ করে সে। তারপর গরম চা আর খবরের কাগজ নিয়ে বসে আড্ডা দেওয়াটা আমাদের রোজকার রুটিন। আজও সকাল সকাল রুদ্র স্নানে ঢুকেছে, আর আমি ওর অপেক্ষায় হাতে খবরের কাগজ নিয়ে বসে পাতাগুলো উল্টে পাল্টে দেখছি। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে রিসিভারটা তুলে নিলাম, আর সাথে সাথেই টেলিফোনের ওপার থেকে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে আসলো। হ্যালো, মিস্টার রুদ্রপ্রিয় গিরি কথা বলছেন? না, আমি ওনার বন্ধু বৃশ্চিক চট্টোপাধ্যায় বলছি। আপনি কি বলছেন? আমি ক্যালকাটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে ইন্সপেক্টর বোস কথা বলছি। রুদ্রপ্রিয় বাবুকে পাওয়া যাবে কি? হ্যাঁ, তা যাবে বই কি। তবে এই মুহূর্তে উনি স্নানে গেছেন। যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি রুদ্রকে জানিয়ে দেব। ক্ষমা করবেন বৃশ্চিক বাবু, তবে আমি রুদ্রপ্রিয় বাবুর সঙ্গেই কথা বলতে চাই। তাহলে আপনাকে মিনিট 5 অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি মিনিট 5 করেই আবার ফোন করছি তাহলে। ধন্যবাদ। এইটুকু বলে ভদ্রলোক ফোন কেটে দিলেন। মিনিট 2 পরেই রুদ্র বাইরে বেরিয়ে এলো। চেয়ারে বসে খবরের কাগজটা হাতে তুলে নিয়ে রুদ্র আমার উদ্দেশ্যে প্রশ্ন করল, কে ফোন করেছিল বৃশ্চিক? ক্যালকাটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল, তোমাকে খুঁজছিল। আমার উত্তর শুনে কয়েক সেকেন্ড রুদ্র যেন কি একটা ভেবে নিল। তারপর আনমনা হয়ে বলল, ক্যালকাটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, হঠাৎ ওখান থেকে? বলেই আবার কয়েক সেকেন্ডের জন্য থামল সে। তারপর বলল, তা কি বললো? তেমনভাবে খোলসা করে কিছুই বলেনি। আমি যদিও জিজ্ঞেস করলাম, তবে উনি বললেন উনি তোমার সঙ্গেই কথা বলতে চান। তাই আমি ওনাকে বললাম মিনিট 5 পর আবার ফোন করতে। এক্ষুনি হয়তো আবার ফোন আমার কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগে আবার টেলিফোনটা বেজে উঠল। এবার রুদ্র নিজেই রিসিভারটা তুলে নিল। হ্যালো। হ্যালো, আই এম টকিং টু মিস্টার রুদ্রপ্রিয় গিরি। হ্যাঁ, বলছি। সুপ্রভাত রুদ্রপ্রিয় বাবু, আমি ক্যালকাটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে ইন্সপেক্টর আশুতোষ বোস কথা বলছি। ক্ষমা করবেন এত সকাল সকাল আপনাকে ফোন করার জন্য, তবে ব্যাপারটা অত্যন্ত গম্ভীর, তাই এত সকালে আপনাকে বিরক্ত করলাম। একটা বিশেষ ব্যাপারে আপনার সঙ্গে একটু প্রয়োজন ছিল। আপনি কি একবার আমাদের এখানে আসতে পারবেন? বলুন, কখন আসতে হবে? যদি এক্ষুনি আসতে পারেন তাহলে খুব ভালো হয়। বেশ, ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি। এইটুকু বলে রুদ্র রিসিভারটা রেখে দিল। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, এই বৃশ্চিক, আমাদের বেরোতে হবে এখন। তুমি তো তৈরি হয়ে আছো, আমিও তৈরি হয়ে নিয়ে যাই। আর গিয়ে তুমি প্রতিমাকে বলো আমাদের ব্রেকফাস্টটা দিয়ে যেতে। এইটুকু বলে রুদ্র ভেতরে চলে গেল। বৌঠান তখন রান্নাঘরে। আমি এগিয়ে গিয়ে বৌঠানকে ব্রেকফাস্ট দেওয়ার কথাটা বলে এলাম। মিনিট 5 মধ্যেই বৌঠান আমাদের জন্য চা জলখাবার নিয়ে এলো। রুদ্র ততক্ষণে তৈরি হয়ে চলে এসেছে। এই নাও তোমাদের জল খাবার। বৌঠানের হাত থেকে চায়ের কাপ নিতে নিতে রুদ্র বৌঠানকে উদ্দেশ্য করে বলল, এই প্রতিমা, আমরা একটু বেরোচ্ছি, হ্যাঁ, ফিরতে একটু দেরি হতে পারে।
চায়ের কাপ আমাদের হাতে দিয়ে বৌঠান আবার চলে যাচ্ছিল। তবে রুদ্রর কথা শুনে আবার ঘুরে দাঁড়ালো সে। এত সকালে আমরা বেরোচ্ছি শুনে বোধহয় একটু অবাকও হলো। বলল, এই কনকনে শীতের মধ্যে এত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ক্যালকাটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল, একটা বিশেষ কারণে ওরা ডেকেছে। জানি না কতক্ষণ সময় লাগবে, তুমি খেয়ে নিও। জলখাবার শেষ করে রুদ্র আমাকে উদ্দেশ্য করে বলল, নাও 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 নাও, তাড়াতাড়ি ওঠো, ওনারা খুব জরুরি তলব দিয়েছেন। আমিও আর দেরি করলাম না, দুজন মিলে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠেই রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিকে চেঁচিয়ে ডাকল রুদ্র। ডাক শুনে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিটি আমাদের সামনে এসে দাঁড়ালো। রুদ্র ড্রাইভারকে ঠিকানা বুঝিয়ে দিল। তারপর আমরা ট্যাক্সিতে উঠে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। গন্তব্যে পৌঁছাতে আমাদের প্রায় 30 মিনিট মতন সময় লাগলো। ট্যাক্সি থেকে নেমেই দেখলাম আমাদের সামনেই ক্যালকাটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কার্যালয়। এখানে সাধারণ জনগণের সোজাসুজি প্রবেশ নিষেধ। সামনে দাঁড়িয়ে থাকা গার্ড রুদ্রর পূর্ব পরিচিত হওয়ায় আমাদেরকে সে আটকালো না। ভেতরে প্রবেশ করে অন্য একজন গার্ডকে উদ্দেশ্য করে রুদ্র জিজ্ঞেস করল, নমস্কার, আমি রুদ্রপ্রিয়গিরি। ইন্সপেক্টর বোসের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনার সঙ্গে দেখা করতে চাই। উত্তরে গার্ড বলল, হ্যাঁ আসুন, এইদিকে আসুন। গার্ড আমাদেরকে ভেতরে একটি রুমে নিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বাইরে থেকে গার্ড ভেতরে বসে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই রুদ্রপ্রিয়বাবু এসেছেন। ভেতরে চেয়ারে বসে থাকা ব্যক্তি নিজের কাজে ব্যস্ত ছিলেন। গার্ডের কথা শুনে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আসুন রুদ্রপ্রিয়বাবু, ভেতরে আসুন। আমরা ভেতরে গিয়ে সামনে দাঁড়ানোর পর আমাদের সামনে থাকা দুটো চেয়ারের দিকে আঙুল নির্দেশ করে ইন্সপেক্টর বোস বললেন, বসুন। সামনের চেয়ার দুটো টেনে নিয়ে আমরা বসার পর ইন্সপেক্টর বোস বললেন, ক্ষমা করবেন, এই মুহূর্তেই আপনাদের চা বা কফি জিজ্ঞেস করতে পারছি না। আসলে একটা গম্ভীর সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনা করার প্রয়োজন। উত্তরে রুদ্র একটু ভদ্রতার হাসি দিয়ে বলল, আরে না না, ওসব কিছু প্রয়োজন নেই, আপনি আমাদেরকে যেটা বলতে ডেকেছেন সেটাই বলুন। ইন্সপেক্টর বোস প্রথম কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর বললেন, আসলে কিছুদিন আগে, অর্থাৎ গত 11ই ডিসেম্বর, আমাদের গোপন সূত্র থেকে একটা খবর আসে। খবর অনুযায়ী আমরা জানতে পারি যে আগামী কিছুদিনের মধ্যে কলকাতায় একটা বড় ধরনের টেররিস্ট অ্যাট্যাক হতে চলেছে। খবর পাওয়া মাত্রই আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দুদিনের মধ্যেই আমরা জানতে পারি যে খবরটা সত্যি। কলকাতাকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা করা হচ্ছে, এটা নিশ্চিত। তবে অ্যাট্যাক কোথায় হবে, কবে হবে বা কিভাবে হবে, কারা করবে, সেটা এখনো পর্যন্ত অন্ধকারেই আছে। তাই এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় সিনিয়র অফিসার বিকাশ রঞ্জন মুখার্জি এবং ওনার 3 জনের টিমকে। সপ্তাহখানিক ধরে বিকাশ রঞ্জন বাবু এবং ওনার বাকি 3 জন সদস্যকে নিয়ে নানান রকম ইনভেস্টিগেশন শুরু করেন এবং ওনারা নাকি কিছু অংশে সফলও হয়েছিলেন। তবে গত 18ই ডিসেম্বর থেকে বিকাশ রঞ্জন বাবু এবং বাকি 3 জন নিরুদ্দেশ ছিল। গতকাল অবশ্য বাকি 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে গঙ্গার পাড়ে। তবে বিকাশ রঞ্জন বাবুর কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। 2 দিন ধরে খুঁজেও আমরা ওনার কোনো খোঁজ খবর পাইনি। আর এইদিকে কবে এই অ্যাট্যাক হতে চলেছে তারও কোনো খবর আমাদের কাছে এখনো নেই। তাই আপনার শরণাপন্ন হয়েছে। আমার বিশ্বাস এই কেসটা এই অল্প সময়ের মধ্যে একমাত্র আপনি সমাধান করতে পারেন। কথাগুলো ইন্সপেক্টর বোস এক নিমেষে বলে শেষ করলেন। রুদ্র ওনার সম্পূর্ণ কথাগুলো মন দিয়ে শুনল। তারপর কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে বলল, এ তো বড় ভয়ঙ্কর ব্যাপার মশাই। আচ্ছা, আপনি বললেন ইনভেস্টিগেশন কিছুটা এগিয়েছিল। হ্যাঁ, তাই এগিয়েছিল। তবে সমস্যা হচ্ছে এই কেসের সমস্ত ডকুমেন্টগুলো ওনাদের সাথেই নিরুদ্দেশ। আমাদের কাছে এখন একটি কাগজের টুকরো আর তাতে লেখা সম্ভবত কিছু একটা সূত্র ছাড়া আর কিচ্ছু নেই। কই দেখি সেই কাগজের টুকরোটা। এবার ইন্সপেক্টর বোস চেয়ার ছেড়ে উঠে গিয়ে
পাশে রাখা আলমারির লকার থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করে নিয়ে এলেন। তারপর সেটা রুদ্রর হাতে এগিয়ে দিলেন। রুদ্র কাগজটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাতে লেখা কিছু সাংকেতিক অক্ষরের দিকে। আমি দেখলাম তাতে ইংরেজি অক্ষরে লেখা আছে, দ্য সাউথ গড হাউস, আ মান্থ ভেরি ক্লোজ টু দ্য ফার্স্ট, আ বিগ ডে ফর ইংলিশ, ডিয়ার মুন গড গেট রেডি। আমি রুদ্রর হাতের কাগজে লেখা ইংরেজি লাইনটা পড়লাম ঠিকই, তবে তার মানেটা কিছুতেই বুঝতে পারলাম না। রুদ্রকেও দেখলাম বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল কাগজটার দিকে। তারপর কাগজ থেকে মুখ তুলে ইন্সপেক্টর বোসকে উদ্দেশ্য করে বলল, এই কাগজটা আমি নিজের কাছে রাখলাম বোসবাবু। আর হ্যাঁ, আমি বিকাশ রঞ্জন বাবুর বাড়িটা একবার দেখতে চাই। উত্তরে ইন্সপেক্টর বোস বললেন, বেশ, তো বলুন কখন যেতে চান? শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। বেশ, তাহলে এখনই চলুন। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। আমি আর রুদ্র ওনার অফিসের বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে ড্রাইভারকে উদ্দেশ্য করে ইন্সপেক্টর বোস বললেন, গাড়ি বের করো, এক্ষুনি বেরোতে হবে। আদেশ পাওয়া মাত্রই ড্রাইভার গাড়ি বের করতে চলে গেল। আমরাও ইন্সপেক্টর বোসের সাথে বাইরে বেরিয়ে এলাম। মিনিট দুয়েকের মধ্যেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। ড্রাইভার আমাদের জন্য দরজা খুলে দিল। আমাদেরকে উদ্দেশ্য করে ইন্সপেক্টর বোস বললেন, আসুন, বসুন আপনারা। আমরা গাড়িতে গিয়ে বসলাম। কলকাতা শহরের রাস্তা ধরে আমাদের গাড়িটি এগিয়ে যেতে লাগলো। মোটামুটি মিনিট 40-এর মধ্যে আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা বিশাল 3তলা বাড়ির সামনে। ইন্সপেক্টর বোস গাড়ি থেকে মাথা বের করে দারোয়ান মাখনলালকে উদ্দেশ্য করে বললেন, দরজা খুলে দাও মাখনলাল। ইন্সপেক্টর বোসের আদেশ পাওয়া মাত্র দারোয়ান মাখনলাল দরজা খুলে দিল, আর সাথে সাথে আমাদের গাড়িটা গেটের ভিতরে প্রবেশ করল। গাড়ি থেকে নেমে আমরা গিয়ে দাঁড়ালাম সদর দরজার সামনে। বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। কি বিশাল বাড়ি বানিয়েছেন বিকাশ রঞ্জন বাবু! রুদ্রর দিকে তাকিয়ে দেখলাম সেও আমার মতো করে ঘুরে ঘুরে দেখছে বাড়িটাকে। আমি রুদ্রকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই রুদ্র ইন্সপেক্টর বোসকে উদ্দেশ্য করে বলল, আপনাদের মাইনে বুঝি অনেক বেশি। রুদ্রর কথার তাৎপর্য আমি বুঝতে পারলাম। সম্ভবত ইন্সপেক্টর বোসও বুঝলেন, তাই তিনি একটু মুচকি হেসে বললেন, আপনি বোধহয় ওনার বাড়ি দেখেই প্রশ্নটা করলেন, তবে মুখার্জি বাবুদের একটি পারিবারিক ব্যবসাও আছে। কথাটা শোনা মাত্রই রুদ্র একবার ইন্সপেক্টর বোসের দিকে ঘুরে তাকালো। তারপর বলল, কিসের ব্যবসা? রঙের। মুখার্জি কালার্সের নাম শুনেছেন? মুখার্জি কালার্স? সে তো বিরাট কোম্পানি মশাই। এসব আলোচনা করতে করতেই আমরা সদর দরজার একদম সামনে পৌঁছে গেলাম। ইন্সপেক্টর বোস কলিং বেল বাজালেন। মিনিট খানেকের মধ্যেই একজন বছর 22-23-এর যুবক এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর যুবকটি আমাদের দুজনকে প্রথমে একবার দেখে নিল, তারপর প্রশ্নোত্তর দৃষ্টিতে ইন্সপেক্টর বোসের দিকে একবার তাকালো, এবং সেটা বুঝতে পেরে ইন্সপেক্টর বোস তাকে উদ্দেশ্য করে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, উনি রুদ্রপ্রিয় গিরি। তোমার বাবাকে খোঁজা এবং তিনি যে কেসের সাথে যুক্ত ছিলেন সেই কেসের দায়িত্ব এখন ওনাকে দেওয়া হয়েছে। আর রুদ্রপ্রিয় বাবু, ওর নাম অতীন্দ্র মুখার্জি, ইন্সপেক্টর বিকাশ রঞ্জন মুখার্জির একমাত্র ছেলে। অতীন্দ্র এতক্ষণ আমাদের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। যদিও তার মুখভঙ্গিতে তা সহজে বোঝার উপায় নেই, তবে রুদ্রর সঙ্গে থাকতে থাকতে এই কায়দাটা আমি শিখে গেছি। নিজের মুখভঙ্গি পরিবর্তন না করে কি করে একটা মানুষকে পর্যবেক্ষণ করা যায়, সেই অদ্ভুত কায়দা রুদ্র প্রায়শই ব্যবহার করে থাকে। তবে সেই একই কায়দায় অতীন্দ্রকে আমাদের পর্যবেক্ষণ করতে দেখে আমি কিছুটা অবাক হলাম, এবং নিজের অজান্তেই আমার চোখ একবার ঘুরে তাকালো রুদ্রর দিকে। আর রুদ্রর থেকেও আমি একই রকম প্রতিক্রিয়া পেলাম।
ফিসফিস করে রুদ্রকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই অতীন্দ্র আমাদের উদ্দেশ্য করে বলে উঠল, আসুন, ভেতরে আসুন আপনারা। এতক্ষণে এই প্রথমবার অতীন্দ্রর মুখ থেকে শব্দ শোনা গেল এবং গলা শুনে তার আওয়াজটা বেশ ভারী ভারী লাগলো। কোনো দুঃখের মধ্যে থাকলে মানুষের গলার আওয়াজ যেমন হয় ঠিক তেমন। যদিও স্বাভাবিক ব্যাপার, যার বাবা নিরুদ্দেশ সে তো কষ্টে থাকবেই। যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতর ঢোকার পর আমাদের চোখ যেন ছানা বড়া। এ যেন সত্যিই কোনো অট্টালিকা বা কোনো রাজা মহারাজার বাড়ি। কি দারুণ সাজানো গোছানো! ফ্লোরের মার্বেলগুলো এবং দেওয়ালে টাঙানো দামি দামি পেইন্টিংগুলো তারই প্রমাণ দিচ্ছে। বাড়িতে ঢুকেই একটা বড় হল ঘর, একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে পরপর 3টে ঘর, মাঝখান দিয়ে ওপরে ওঠার সিঁড়ি, ডান দিকে রান্নাঘর আর ডাইনিং এরিয়া। রুদ্র প্রথমেই বাঁ দিকের ঘরগুলোর দিকে এগিয়ে গেল। সামনে এগিয়ে গিয়ে আমরা দেখলাম ঘরগুলোর মধ্যে একটা ঘরে তালা লাগানো। রুদ্র কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই পাশ থেকে অতীন্দ্র বলে উঠল, এই ঘরটা সাধারণত ব্যবহার হয় না, পুরনো আসবাবপত্র ভরা আছে ওটাতে, বেশ কয়েক বছর ধরে বদ্ধই আছে। বাঁ দিকের ঘরগুলো দেখে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম আমরা। তবে সিঁড়িতে ওঠার আগেই ডান দিকের রান্নাঘরের দিকে হঠাৎ ঘুরে তাকালো রুদ্র। কি মনে হতেই হঠাৎ রান্নাঘরে ঢুকে গেল সে। 2 পা এগিয়ে গিয়েই বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। বেসিনের মধ্যে কয়েকটা এঁটো থালা বাসন পড়ে আছে, সেগুলোর মধ্যেই কি যেন দেখতে লাগলো সে। মিনিট খানেক ওখানে দাঁড়িয়ে থেকে একবার আমার দিকে ঘুরে তাকালো। আমার মনে হলো তার দৃষ্টি আমাকে কিছু বলতে চাইছে, তবে তার অর্থ আমি বুঝতে পারলাম না। তারপর আরো কয়েক সেকেন্ড এদিক ওদিক ঘুরে দেখার পর রুদ্র অতীন্দ্রকে জিজ্ঞেস করল, আপনার বাবা যে ঘরে থাকতেন সেই ঘরটা একবার দেখতে পারি কি? রুদ্রর কথার উত্তরে অতীন্দ্র এক কথায় বলল, হ্যাঁ চলুন, বাবা উপরের ঘরে থাকতেন। উপরে উঠে যাওয়া পর্যন্ত আর কোনো কথা হলো না। দোতলায় উঠেই ডান দিকের ঘরটার সামনে এসে দাঁড়ালো অতীন্দ্র। তারপর বুক পকেট থেকে চাবি বের করে নিয়ে দরজা খুলতে খুলতে বলল, বাবা এই ঘরেই থাকতেন। বলে প্রথমে অতীন্দ্র ঘরে প্রবেশ করল। তারপর আমরা 3 জন, অর্থাৎ আমি, রুদ্র আর ইন্সপেক্টর বোস। ঘরে ঢুকে রুদ্র একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। তারপর ইন্সপেক্টর বোসকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আপনারা নিশ্চয়ই ঘরটি ইতিমধ্যে তল্লাশি করেছেন? হ্যাঁ, তা আমাদের টিম একবার তল্লাশি করে দেখেছে ঘরটা। তেমন গুরুত্বপূর্ণ কিছু পেয়েছেন কি? না, ওই চিরকুটটা ছাড়া আর তেমন কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি রুদ্রপ্রিয়বাবু। উত্তরে রুদ্র মুখে শুধু বলল, তবে তার চোখ ঘুরতে লাগলো ঘরের চারিদিকে। খুব মন দিয়ে ঘরে থাকা সব কিছু যেন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে লাগলো সে। প্রায় মিনিট 2 কেউই কোনো কথা বলল না। নীরবতা ভাঙল রুদ্র নিজেই। অতীন্দ্রকে উদ্দেশ্য করে ঘরের বাঁ দিকে রাখা একটা আলমারির দিকে আঙুল নির্দেশ করে সে বলল, ওই আলমারিটা একটু দেখতে পারি অতীন্দ্রবাবু? উত্তরে অতীন্দ্র বলল, হ্যাঁ অবশ্যই দেখুন, আমি খুলে দিচ্ছি। অতীন্দ্র উঠে গিয়ে আলমারিটা খুলল। রুদ্র এগিয়ে গিয়ে আলমারির মধ্যে থাকা নানা রকম জিনিস খুলে দেখতে লাগলো। আলমারির মধ্যে খুব সাধারণ জিনিস রাখা ছিল, জামা কাপড়, কাগজপত্র, এই আর কি। মিনিট 5 ঘাটাঘাটি করার পরেও রুদ্র তেমন সন্দেহজনক কিছু পেল না আলমারির মধ্যে। অবশেষে আলমারির দরজা বন্ধ করতে যাবে এমন সময় রুদ্রর হাতে টান লেগে একটা জামা আলমারি থেকে নিচে মেঝেতে পড়ল, আর সাথে সাথে ঠং করে একটা শব্দ হলো। রুদ্র একবার ঘুরে তাকালো জামাটার দিকে, তারপর নিচু হয়ে সেটা হাতে তুলে নিয়ে জামাটার পকেটে হাত দিয়ে তার থেকে ধাতু দিয়ে বানানো কিছু একটা
বের করে নিয়ে এলো। রুদ্র সেটাকে হাতে নেওয়ার পর দেখতে পেলাম সেটি একটি গ্যাস লাইটার। লাইটারটাকে কয়েক সেকেন্ড উল্টে পাল্টে দেখার পর কি যেন একটা ভাবতে লাগলো রুদ্র। তারপর অতীন্দ্র এবং ইন্সপেক্টর বোসকে উদ্দেশ্য করে বলল, এটা আমি রাখতে পারি? উত্তরে অতীন্দ্র বলল, হ্যাঁ রাখুন। রুদ্র আর কোনো কথা বলল না, লাইটারটা নিজের পকেটে ঢুকিয়ে রাখলো। তারপর বলল, বাড়িটা আর একটু ঘুরে দেখতে চাই। এবার উত্তর দিলেন ইন্সপেক্টর বোস। বললেন, বেশ তো, চলুন না। রুদ্র এবার বাড়িটার চারিদিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি জানি ও এটা করছে কারণ ওর যে কোনো একটা ক্লু দরকার। যে কোনো একটা ক্লু পেলেই সেটা নিয়ে ও কাজ করতে পারবে। আরও মিনিট 5 এদিক ওদিক ঘুরে দেখলো, তারপর বলল, আচ্ছা বোসবাবু, আজ তবে চলি, আমাকে একটু ভাবতে হবে। উত্তরে ইন্সপেক্টর বোস বললেন, আচ্ছা চলুন, আমিও বেরোবো। আমি আপনাদের গাড়ি করে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ। আমি আশা করছি খুব শীঘ্রই আমি এর কোনো একটা সমাধান বের করে নেব, কেমন? ইন্সপেক্টর বোস পুলিশ গাড়িতে করে আমাদের ডোভার্স লেনের বাড়িতে ছেড়ে দিয়ে গেলেন। দরজায় টোকা দিতেই হরিরাম এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই বৌঠান আমাদের উদ্দেশ্য করে বলল, তোমরা চলে এসেছো? নাও হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবার দিচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমরা ঘরের পশ্চিমের জানালার পাশে দুটো চেয়ার নিয়ে বসলাম। রুদ্র পকেট থেকে দুটো সিগারেট বের করে একটা আমার হাতে দিয়ে অন্যটা ধরিয়ে নিয়ে তাতে একটা লম্বা টান দিল। তারপর খোলা জানালার দিকে ধোঁয়া ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। দেখে মনে হলো কোনো বিশেষ কিছু নিয়ে সে খুব চিন্তায় আছে। আমি জিজ্ঞেস করলাম তাকে, কি ভাবছ? কয়েক সেকেন্ড রুদ্র একই রকম নিরুত্তর রইল। তারপর জানালার দিক থেকে চোখ না সরিয়ে আনমনা হয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সমাধান করতে হবে ভাই বৃশ্চিক। এই প্রথম থেকে সমস্ত ঘটনাগুলিকে একদম মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। রুদ্রর কথা শুনে বেশ কৌতূহল হলো আমার। আমি জিজ্ঞেস করলাম, তা কদ্দূর সাজানো হলো? কিছু পেলে কি? দেখো, প্রথমত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে খবর এলো যে কলকাতায় জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোথায় হবে তা জানা গেল না। তদন্তের দায়িত্ব দেওয়া হলো সিনিয়র অফিসার বিকাশ রঞ্জন মুখার্জিকে। তো পরে তিনিও উধাও হয়ে গেলেন। 2 দিন পর বিকাশ রঞ্জন বাবুর দলের বাকি 3 জনকে মৃত অবস্থায় পাওয়া গেল। কে বা কারা তাদের মারল আমরা জানি না। বিকাশ রঞ্জন বাবুই বা কোথায় গেলেন? তাকে কার উধাও করলো? আর ওই চিরকুটের লেখাটাই বা কি? আর এইটুকু বলে একবার থামল সে। তারপর আবার যেন কিসের ভাবনায় হারিয়ে গেল। আমি কৌতূহল সামলাতে না পেরে আবারও জিজ্ঞেস করলাম তাকে, আর কি? রুদ্র এবার আমার দিকে ঘুরে তাকালো। তারপর বুক পকেট থেকে বিকাশ রঞ্জন মুখার্জির বাড়ি থেকে নিয়ে আসা লাইটারটা বের করে বলল, এই লাইটারটা কোথায় যেন দেখেছি এটাকে আগেও, কিন্তু কোথায় দেখেছি সেটাই মনে পড়ছে না। তবে কিছু তো একটা বিশেষত্ব আছে এটার। এইটুকু বলে লাইটারটার দিকে আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর আবার বলল, যাকে বাদ দাও, তুমি বলো বরং, তুমি বিশেষ কিছু লক্ষ্য করলে কি? আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম বই কি, তবে সেটা সঠিক না হয়ে আমার নিছক কল্পনাও হতে পারে। সেই ভেবেই কথাটা আমার রুদ্রকে বলা উচিত নাকি উচিত নয় সেটা নিয়ে একটা দ্বিধায় ছিলাম। তবে রুদ্র নিজে থেকে জিজ্ঞেস করাতেই আমি আর না বলে পারলাম না। বললাম, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি বটে, তবে সেটা সঠিক কিনা আমি বুঝতে পারছি না। এই বিকাশ রঞ্জন বাবুর বাড়িতে যাওয়ার পর থেকেই, যখন থেকে অতীন্দ্রর সঙ্গে আমাদের দেখা হলো, তখন থেকে ব্যাপারটা আমার নজরে এসেছে। এই বাবা উধাও হয়ে গেলে ছেলের মুখমণ্ডলে যে অভিব্যক্তি ফুটে ওঠে, চোখে মুখে যে বেদনার প্রতিচ্ছবি দেখা যায়, অতীন্দ্রর মধ্যে খুব একটা লক্ষণীয় নয়, আর থাকলেও তা যেন কৃত্রিম। এতক্ষণ রুদ্র আমার কথাগুলো এক মনে শুনছিল। আমার কথা শেষ হওয়া মাত্রই রুদ্রর চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমার কথায় যেন খুশি হয়ে বলে উঠল, বাহ, দারুণ!
তুমি খুব একটা ভুল কিন্তু লক্ষ্য করনি। কিন্তু এর কারণ কি হতে পারে? কারণ যে কি সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে আমার মনে হচ্ছে সে তার বাবার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। এটা বিকাশরঞ্জন বাবুর নিজস্ব কোনো পরিকল্পনা নয় তো? মানে তিনি নিজেই নিজেকে অন্তর্ধান করিয়ে অপরাধীদের ধরার কোনো কায়দা করছেন হয়তো? না বৃশ্চিক, তেমনটা বলে আমার মনে হয় না। কারণ এটা যদি হয়ে থাকতো তাহলে সম্পূর্ণ ব্যাপারটা ডিপার্টমেন্টের অজানা থাকতো না। কিছু তো একটা গোলমাল রয়েছে অবশ্যই। এইটুকু বলে রুদ্র থামল। তারপর পকেটে হাত ঢুকিয়ে থানা থেকে নিয়ে আসা সেই চিরকুটটা বের করে নিয়ে চিরকুটের লেখাটা মুখে আওড়াতে লাগলো। দ্য সাউথ গড হাউস, a month very close to the first, a big day for English, dear moon, good, get ready. একবার সশব্দে উচ্চারণ করে আরো দুবার নিম্ন স্বরে কথাটা আওড়ালো সে। তারপর ধীরে ধীরে চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। আমি বুঝলাম ব্যাপারটাকে সে বোঝার চেষ্টা করছে, তাই তাকে আর বেশি বিরক্ত করলাম না। আর কথা না বাড়িয়ে পাশের ঘরে গিয়ে আমি আমার লেখালেখিতে মনোনিবেশ করলাম। লিখতে বসলাম ঠিকই, তবে লেখায় মন লাগলো না। মাথার মধ্যে ঘুরতে রইল এ শহরের এক আসন্ন বিপদের ব্যাপারে। কয়েকদিনের মধ্যেই কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে আমাদেরই কলকাতা শহরে। এই ভয়ঙ্কর ঘটনা আটকাতে যারা পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল তারাও হঠাৎ উধাও হয়ে গেছে। এর কিনারা কোথায়? কোথায় বা হামলা করতে চলেছে জঙ্গিরা? আদৌ কি এই ঘটনা আটকানো সম্ভব হবে, নাকি আবারও চলে যাবে কয়েকশো নিষ্পাপ প্রাণ? কবে এই হামলা হবে, কোথায় বা হবে, তার কিছুই জানা নেই। রুদ্রর হাতে এখন তেমন কোনো সূত্রও নেই যা দিয়ে তৎক্ষণাৎ কাজ করা যায়। তবে কিছুটা মনের শান্তি এই যে কাজটা রুদ্রর হাতে এসে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস এতগুলো নিষ্পাপ প্রাণ কখনোই সে যেতে দেবে না। যেভাবেই হোক কলকাতা শহরকে বাঁচাবে সে। এসব ভাবতে ভাবতেই সারা দুপুরটা কেটে সন্ধ্যা গড়িয়ে এলো। ঠিক তখন পাশের ঘর থেকে রুদ্র আমার ঘরে এলো। বৌঠান 2 কাপ চা দিয়ে গেল। চায়ে একটা চুমুক দিয়ে রুদ্র আমাকে বলল, চলো একটু বেরোতে হবে আমাদেরকে। কোথায় যাবে? সেসব পরে বলছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রুদ্রর কথা মতো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম দুজনে। বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে হাঁটতে লাগলাম আমরা। তখন সবে সন্ধে হয়েছে। রাস্তার তেলের বাতিগুলো জ্বলে উঠেছে। রাস্তায় লোকজনের আনাগোনা বেশ বেড়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ কোথাও জমায়েত হতে দিচ্ছে না। সেগুলো দেখতে দেখতেই এগিয়ে যেতে লাগলাম আমরা। কিছু দূর এগোনোর পর আমি আবারও জিজ্ঞেস করলাম, এবার তো বলো কোথায় যাচ্ছি আমরা? একটু বড় বাজারের দিকে যাচ্ছি, সেখানে একটা দোকানে যাব। চলো, খুব ভালো একটা জিনিস দেখতে পাবে। একটা রিক্সা নিয়ে কিছুক্ষণের মধ্যেই বড় বাজার পৌঁছে গেলাম আমরা। রিক্সাটা গিয়ে দাঁড়ালো একটা দোকানের সামনে। দোকানের সামনে সাইনবোর্ডে লেখা দেখলাম ত্রিবেদী অ্যান্টিক শপ। ভেতরে যাওয়ার পর দেখতে পেলাম দোকানের মধ্যে দেশ বিদেশের নানা রকম সব অদ্ভুত জিনিস সাজানো। পুরনো যুগের থালা বাটি, ব্যবহার্য বিভিন্ন জিনিস এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন রকম জিনিস। প্রত্যেকটা জিনিসের নিচে সেটা কোন দেশের এবং কোন সময়কার তা লেখা আছে। দোকানের মধ্যে ঢুকে আমাদের এদিক ওদিক তাকাতে দেখে দোকানদার আমাদের জিজ্ঞেস করলো, क्या चाहिए साहब, कुछ ढूंढ रहे हैं आप लोग? দোকানদারের কথা শুনে রুদ্র সেদিকে এগিয়ে গেল। তারপর পকেট থেকে অতীন্দ্রদের বাড়ি থেকে নিয়ে আসা সেই লাইটারটা বের করে নিয়ে দোকানদারকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ইয়ে মিলেগা আপকে পাস? দোকানদার রুদ্রর হাত থেকে লাইটারটা নিয়ে কয়েক সেকেন্ড দেখল, তারপর বলল, नहीं साहब जी, ये चीज नहीं मिलेगा, ये चीज तो बहुत रेयर है।
भाई साहब, ये लाइटर कहाँ का है, ये बोल सकते हो आप? हाँ जी, जरूर बता सकते हैं। ये चीज ईरान का है। ईरान में एक आतंकवाद ग्रुप है। उन लोगों में अगर कोई एक साथ बहुत सारे दुश्मन को अकेले मार गिराते हैं तभी उसको ये लाइटर मिलता है। শুক্রিয়া। এরপর আমরা দোকান থেকে বাইরে বেরিয়ে এলাম। বাড়ি ফেরার সময় সম্পূর্ণ রাস্তায় আমি বা রুদ্র কেউ কোনো কথা বলেনি। বাড়ি ফিরে আমরা দুজনেই আমার ঘরে এসে বসলাম। বেশ কিছুক্ষণ ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন চলছিল। সেটা আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম। বললাম, আচ্ছা রুদ্র, অনেকক্ষণ ধরে একটা কথা আমার মাথায় ঘুরছে। রুদ্র একটু অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার কথা শুনে সে ঘুরে তাকালো আমার দিকে। তারপর খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, কি কথা? এই সামান্য লাইটারটার মধ্যে এমন কি আছে যে এটাকে উপহার হিসেবে দেওয়া হয়? উপহার হিসেবে লাইটারই কেন দেওয়া হয় সেটার কারণ হিসেবে ওদের ব্যক্তিগত বিশেষ কিছু কারণ থাকতে পারে, তবে এই লাইটারটা কিন্তু সাধারণ কোনো লাইটার নয়। রুদ্রর কথা শুনে আমি একটু অবাক হলাম। সাধারণ লাইটার নয়? লাইটারের আবার কি বিশেষত্ব থাকতে পারে? আমি প্রশ্ন করলাম ওকে, সাধারণ লাইটার নয় মানে? খেয়াল করোনি না? অবশ্য লাইটারটা তুমি হাতে নিয়ে দেখোনি, তাই খেয়াল না করে স্বাভাবিক। দাঁড়াও, দেখাচ্ছি। এইটুকু বলে রুদ্র আবার পকেট থেকে লাইটারটা বের করে হাতে নিল। উজ্জ্বল কালো বর্ণের লাইটারটা দেখতে বেশ চকচকে, বেশ ভারীও হবে বোধ হয়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওটার দিকে। রুদ্র লাইটারটাকে আমার সামনাসামনি নিয়ে এসে ওটা জ্বেলে দিল, আর সাথে সাথেই অগ্নিশিখার বিপরীত দিকে কি যেন একটা চকচক করে উঠল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে আরে ওটা কি? রুদ্র আমার কথার কোনো উত্তর না দিয়ে লাইটারটা আমার সামনে ধরে একটা বিশেষ জায়গায় আঙুল নির্দেশ করে বলল, দেখো তো এটা কি? এবার আমার আর বুঝতে বাকি রইল না। অগ্নিশিখার ঠিক বিপরীত দিকে লাইটারটার মুখ বরাবর কয়েকটা ছোট ছোট হীরের দানা বসানো। লাইটে আগুন জ্বললে সেই আলো পড়েই ওই হীরেগুলো চকচক করে ওঠে। আমি মিনিট খানেক তাকিয়ে রইলাম সেদিকে। তারপর বললাম, বাপ রে, এ তো দারুণ জিনিস। উত্তরে রুদ্র বলল, জিনিসটা দারুণ, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা বিকাশ রঞ্জন বাবুর কাছে এলো কি করে? দেখো, এর দুটো কারণ হতে পারে। এক, বিকাশ রঞ্জন বাবু আতঙ্কবাদীদের মধ্যে কাউকে আটক করেছিলেন এবং তার কাছ থেকেই তিনি ওটা উদ্ধার করেছেন। আর রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আশা করি এই প্রশ্নের উত্তর বের করতে পারলে এই কেসের সমাধান হয়ে যাবে। এইটুকু বলে আবারও কয়েক মিনিট মৌন হয়ে থাকলো সে। তারপর বলল, যাই হোক, চলো খেয়ে নেওয়া যাক, বেশ রাত হলো। রাতে খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে চলে এলাম। রুদ্র নিজের ঘরে ঘুমোতে চলে গেল। রাত্রে কিছুক্ষণ লেখালেখি করে আমি ঘুমিয়ে পড়লাম। রুদ্রর সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে। চায়ে চুমুক দিতে দিতে রুদ্র আমাকে উদ্দেশ্য করে বলল, দুপুরে খাবার পর একটু বেরোবো, তোমার কোনো কাজ নেই তো তখন? উত্তরে আমি বললাম, না, তেমন কোনো কাজ নেই, বেরোনো যেতেই পারে, কিন্তু যাবে কোথায়? বিকাশ রঞ্জন বাবুর বাড়ি যাব। কেন, কিছু হদিশ পেলে বুঝি? না, এখনো তেমন কিছু পাইনি, তবে ওখানে যাওয়াটা আবশ্যক। তুমি তৈরি থেকো। আমি রুদ্রকে হ্যাঁ বললাম বটে, তবে একটা জিনিসে আমার বেশ খটকা লাগছিল। রুদ্র হঠাৎ দুপুরেই কেন যেতে চাইছে? আমি জিজ্ঞেস করলাম তাকে। সে না হয় বুঝলাম, কিন্তু দুপুরেই যাবে কেন? যে কাজটা আমরা করতে যাচ্ছি দুপুরে না গেলে যে সেই কাজটা সফল হওয়া যাবে না। রুদ্রর কথার মানে আমি বুঝলাম না, তবে তাকে আর বেশি কিছু জিজ্ঞেসও করলাম না, কারণ আমি জানি এক্ষুনি জিজ্ঞাসা করলেও সে তার কোনো সঠিক উত্তর দেবে না।
দুপুরে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার সময় রুদ্রর সাথে কোনো রকম কথা হলো না। বিকাশ রঞ্জন বাবুর দরজার সামনে গিয়ে রুদ্র দরজার বেল বাজালো। একবার দুবার বেল বাজানোর পরও কেউ দরজা খুলে দিল না। আমি রুদ্রর দিকে একবার তাকালাম, দেখলাম রুদ্র আমার দিকে তাকালো, তবে কিছু বলল না। তারপর আমার দিক থেকে চোখ সরিয়ে আবার সে বেল বাজালো, তবে এবারও কেউ দরজা খুলল না। এবার মিনিট খানেক অপেক্ষা করল সে। তারপরেও যখন কেউ দরজা খুলে দিল না, তখন আমি এগিয়ে গেলাম আরেকবার বেল বাজানোর জন্য। আর তখনই রুদ্র আমার হাত চেপে ধরল। এক জোড়া পায়ের শব্দ ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে আসতে লাগলো। রুদ্র খুব ধীর স্বরে আমার কানে কানে বলল, কেউ একজন আসছেন দরজার দিকে। রুদ্র আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অতীন্দ্র এসে দরজা খুলে দিল। আমাদের দেখে সে বলল, আরে রুদ্রবাবু, আপনারা আসুন আসুন। আসলে ভেতরের দিকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই দরজা খুলতে দেরি হলো। উত্তরে রুদ্র বলল, কোনো ব্যাপার না, ভেতরে আসতে পারি কি? হ্যাঁ অবশ্যই, আসুন আসুন। আমরা ভেতরে গিয়ে একটা সোফায় বসলাম। রুদ্রকে দেখলাম সে এদিক ওদিক কি যেন দেখছে। তার চোখের চাহনি লক্ষ্য করে দেখলাম বন্ধ ঘরটার দিকে তাকিয়ে আছে সে। নীরবতা ভাঙল অতীন্দ্র। বাবার কোনো খোঁজ পেলেন রুদ্রপ্রিয়বাবু? রুদ্রর যেন সম্বিত ফিরল। অতীন্দ্রর দিকে ঘুরে তাকিয়ে সে শান্তভাবে বলল, না, এখনো পাইনি, তবে খুব শীঘ্রই পাবো বলে আশা করছি, আপনি চিন্তা করবেন না। এটুকু বলেই আবারও এদিক ওদিক দেখতে লাগলো সে। দেখে মনে হলো সে কি যেন খোঁজার চেষ্টা করছে। সেটা বুঝতে পেরেই বোধহয় অতীন্দ্র রুদ্রকে উদ্দেশ্য করে বলল, কিছু খুঁজছেন বুঝি? রুদ্র বোধহয় কিছু বলতে চাইছিল, তবে ঠিক তখনই অতীন্দ্রর ঠিক উল্টো দিকে একটা ঘরের দরজার দিকে কি যেন দেখে থেমে গেল সে। তাকিয়ে থাকার পর অতীন্দ্রের কথার কোনো উত্তর না দিয়েই সেই বন্ধ দরজার দিকে এগিয়ে গেল সে। 2-4 পা হেঁটে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কি যেন দেখতে লাগলো। একটা বন্ধ দরজা, যাতে দুটো ভিন্ন আকারের তালা লাগানো, একটা ওপরে একটা নিচে। ব্যাস, আর কিছুই তেমন নেই সেখানে। এই সামান্য জিনিসটার মধ্যে রুদ্র যে কি রহস্য খুঁজে পেল তা জানতে আমার মন কৌতূহলী হয়ে উঠল। আমি রুদ্রকে এটা জিজ্ঞেস করতে যাব, ঠিক এমন সময় রুদ্র অতীন্দ্রকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই ঘরটা কি সম্প্রতি খোলা হয়েছিল? প্রশ্নটা করা মাত্রই অতীন্দ্র যেন বেশ অবাক হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ তা হয়েছিল বটে, কিন্তু আপনি কি করে বুঝলেন? আগের দিন যখন আপনাদের বাড়িতে এসেছিলাম তখন এই পিতলের তালাটা উপরে লাগানো ছিল আর লোহারটা নিচে, তবে আজকে দেখছি উল্টো। রুদ্রর কথাটা শোনা মাত্রই অতীন্দ্রর চোখে মুখে কেমন একটা বিরক্তির ছাপ এলো। তবে নিজেকে সামলে নিয়ে রুদ্রর কথার উত্তরে সে বলল, হ্যাঁ আসলে ঘরটা অনেকদিন ধরে বন্ধ ছিল, তাই একবার খুলেই ঘরের আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করছিলাম আর কি। ও আই সি। অন্যমনস্ক হয়ে কথাটা বলে রুদ্র ঘরের এদিকে ওদিকে কি যেন খুঁজতে লাগলো। সেটা লক্ষ্য করে অতীন্দ্র জিজ্ঞেস করল, কিছু খুঁজছেন বুঝি? না, খুঁজছি না। এইটুকু বলেই রুদ্র একটা নির্দিষ্ট দিকে আঙুল নির্দেশ করে বলল, ওই দিকটা রান্নাঘর, তাই না? এইটুকু বলেই অতীন্দ্রর উত্তরের অপেক্ষা না করেই রুদ্র উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তাতে অতীন্দ্র যে বেশ কিছুটা অবাক হলো তা আমি তার মুখ দেখে বুঝলাম। যাই হোক, মিনিট খানেক পরে রুদ্র আবার ফিরে এলো। ফিরে আসার সময় দেখলাম সে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে ফিরছে। রুদ্র এসে নিজের জায়গায় বসলে এবার অতীন্দ্র তাকে জিজ্ঞেস করল, আপনার কি কিছু প্রয়োজন রুদ্রপ্রিয়বাবু? উত্তরে রুদ্র বলল, না না, কিছু প্রয়োজন নেই। আসলে শীতের কারণে মুখটা একটু উস্কো শুষ্ক লাগছিল, তাই চোখে মুখে একটু জল দিলাম আর কি। উত্তরে অতীন্দ্র বাঁ দিকে আঙুল নির্দেশ করে বলল,
ও, কিন্তু ওদিকে গেলেন কেন? ওদিকে বেসিন ছিল তো। ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল, করতে পারি কি? রুদ্র খেয়াল করেনি বলল ঠিকই, তবে আমার এই কথা সত্যিই মানতে ইচ্ছে হলো না যে মানুষটা নতুন কোনো জায়গায় আসলে ঘরের প্রত্যেকটা কোণের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস মস্তিষ্কে ঢুকিয়ে নেয়, সেই মানুষটার চোখ এত বড় একটা বেসিন খেয়াল করবে না। সেটা হতেই পারে না। আমি নিশ্চিত যে ও মনে মনে কিছু তো একটা আন্দাজ করেছে। যাই হোক, রুদ্রর কথার উত্তরে অতীন্দ্র বলল, হ্যাঁ অবশ্যই করুন, বলুন কি জানতে চান। আচ্ছা, আপনার বাবা মানে বিকাশ রঞ্জন বাবুর সাথে শেষ কয়েকদিনের মধ্যে কেউ কি দেখা করতে এসেছিলেন? অতীন্দ্র কয়েক সেকেন্ড একটু ভেবে নিয়ে তারপর বলল, ডিপার্টমেন্টের লোকজন মাঝে মাঝেই দেখা করতে আসতেন। ওনাদের মধ্যে এমন কেউ কি ছিলেন যাকে আপনি চেনেন না বা যাকে আগে কখনো দেখেননি? না, এই কদিনে যারা এসেছিলেন তাদের সবাইকেই আমি প্রায় চিনি। তাছাড়া অচেনা আর কাউকে আসতে দেখিনি। আপনার বাবাকে টেলিফোনে এমন কারোর সঙ্গে কথা বলতে শুনেছেন যেটা শুনে আপনার ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি? উত্তরে অতীন্দ্র এবার কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর আবার কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে বলল, না রুদ্রপ্রিয়বাবু, তেমন অস্বাভাবিক কিছু শুনিনি। আচ্ছা যাই হোক, তো আর একটা এইটুকু বলেই থেমে যেতে হলো রুদ্রকে, কারণ ঠিক তখনই প্রচণ্ড শব্দ করে একটা গুলি রুদ্রর ঠিক মাথার উপর থেকে বেরিয়ে গিয়ে বাড়ির দেওয়ালে লাগলো। ব্যাপারটা এতটাই হঠাৎ করে ঘটে গেল যে কিছুক্ষণ আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। মিনিট খানেক তো কিছু বুঝে উঠতে পারলাম না আমরা। তারপর রুদ্র উঠে গিয়ে দেওয়ালের গুলি লাগার জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। তারপর দেয়ালের ঠিক পাশে পড়ে থাকা গুলিটা হাতে উঠিয়ে নিয়ে তৎক্ষণাৎ আমাদের উল্টো দিকে জানালার দিকে তাকালো। রুদ্রকে এমন করতে দেখে আমরা সাথে সাথে ঘুরে তাকালাম সেদিকে, আর সাথে সাথেই রুদ্র ছুটে গেল জানালার দিকে। আর ঠিক তখনই জানালার ওপাশ থেকে মোটর গাড়ি স্টার্ট করার শব্দ শোনা গেল। আমরাও এগিয়ে গিয়ে দেখলাম দুজন ব্যক্তি মোটর বাইকে চেপে দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব রুদ্র দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল, আর আমরা দুজন ওখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মিনিট খানেক পরে রুদ্র আবারও ফিরে এলো। ওর অবস্থা দেখে মনে হলো বেশ কিছুক্ষণ দৌড়েছে সে। তার ঘন ঘন নিঃশ্বাস পড়া দেখেই তা বোঝা যাচ্ছে। মিনিট খানেক অপেক্ষা করে নিজেকে একটু সামলে নিয়ে তারপর রুদ্র বলল, খুব মিস হয়ে গেল, অনেক চেষ্টা করুন, নাম্বার প্লেটটা দেখতে পারলাম না। আমি বাইরে যাওয়ার আগেই অনেক দূরে চলে গেছিল ওরা। এইটুকু বলে রুদ্র আবার একটু থামল। তারপর অতীন্দ্রকে উদ্দেশ্য করে বলল, একটু জল হবে? অতীন্দ্র কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তারপর একটা কাচের গ্লাসে করে জল এনে দিল রুদ্রকে। গ্লাসটা হাতে নিয়ে গ্লাসের অর্ধেকটা জল শেষ করে গ্লাসটা মুখ থেকে নামালো সে। তারপর কয়েক সেকেন্ড জলের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই থাকার পর বাকি জলটা শেষ না করেই গ্লাসটা আরেক টেবিলের উপর রেখে দিল। তারপর অতীন্দ্রকে উদ্দেশ্য করে বলল, অতীন্দ্র, তুমি একটু সাবধানে থেকো, জানলার আশেপাশে বসুন, আমি ইন্সপেক্টর বোসকে বলে তোমার বাড়ির সামনে পুলিশের ব্যবস্থা করে দিচ্ছি। অতীন্দ্র বেশ কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় সে কিছুটা ভয় পেয়ে গেছিল। অতঃপর এক কথায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, তাই হবে, তবে পুলিশ লাগবে না, আমি সামলে নিতে পারবো। এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পরেও অতীন্দ্র যে কেন পুলিশ পাহারা নিতে চাইল না সেটা ভেবে আমার বেশ অবাক লাগলো। যাই হোক, আমরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরিয়ে আমরা দেখলাম বাড়ির সামনে ইতিমধ্যে বেশ কিছু লোক জড়ো হয়েছে। সম্ভবত কিছুক্ষণ আগে ওই গুলি চলার ঘটনার জন্যই এই ভিড়। ভিড়ের মধ্যে সবাই কৌতূহলী হয়ে একে অপরের সাথে আলোচনা করছে। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন আমাকে আর রুদ্রকে উদ্দেশ্য করে নানা রকম প্রশ্ন করতে লাগলো।
আমি আর রুদ্র তাদেরকে কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে এলাম। অতীন্দ্রদের বাড়ি থেকে বেরিয়ে 2 পা এগিয়ে আরেকটি বাড়ি। সেই বাড়ির সামনে সেই রুদ্র দাঁড়ালো। বাড়িটা খুব একটা বড় নয়, খুবই সাধারণ গোছের সেকেলে একটা বাড়ি। বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বসে আছেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে রুদ্র আমাকে বলল, চলো তো বৃশ্চিক, ওনার সঙ্গে একটু কথা বলে আসি। প্রধান দরজা দিয়ে ঢুকে আমরা দুজন ভেতরে এগিয়ে গেলাম। ভদ্রলোক পেপার পড়ছিলেন। আশেপাশে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরেও ওনার যে কোনো রকম কৌতূহল নেই, সেটা দেখে বেশ অবাক লাগলো। ভদ্রলোক কোনো কিছু তোয়াক্কা না করে আয়েশ করে পেপার পড়ে যাচ্ছেন। আমাদের ভেতরে আসতে দেখে পেপার নামিয়ে চোখ তুলে তাকালেন আমাদের দিকে। রুদ্র ওনার কাছে গিয়ে বলল, নমস্কার, আমার নাম রুদ্রপ্রিয় গিরি। একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলার প্রয়োজন ছিল, একটু সময় দিতে পারবেন? ভদ্রলোক রুদ্রর কথার কোনো রকম উত্তর না দিয়ে পাশে টেবিলের উপর রাখা একটা যন্ত্র তুলে নিয়ে নিজের কানে লাগালেন। তারপর বললেন, দয়া করে আপনি যা বললেন তার আরেকবার পুনরাবৃত্তি করবেন। আসলে এই যন্ত্র ছাড়া আমি কিছুই শুনতে পাই না। এবার আমি বুঝতে পারলাম লোকটির গুলি চলার ব্যাপারে কৌতূহল না থাকার কারণ। আসলে সম্পূর্ণ ঘটনার কোনো কিছুই এতক্ষণ লোকটি শুনতেই পারেননি। রুদ্র আবারও একটু আগে বলা কথাগুলোর পুনরাবৃত্তি করল। এবার উত্তরে ওই লোকটি বলল, নমস্কার নমস্কার, আমার নাম শিবপ্রসাদ সান্যাল। বসুন বসুন, আমি আপনাদেরকে চিনি মশাই, শুনেছি আপনাদের কথা। আপনারা এখন চন্দ্রদেবের বাড়ি থেকে আসছেন বুঝি? তা আপনি কি চন্দ্রদেবকে খুঁজে পেলেন? চন্দ্রদেব? না না, আপনি ভুল করছেন মশাই, চন্দ্রদেব নয়, আমরা বিকাশ রঞ্জন বাবুর বাড়ি থেকে এলাম। রুদ্রর কথা শুনে ভদ্রলোক একটু মুচকি হাসলেন। তারপর বললেন, যে বিকাশ রঞ্জন সেই চন্দ্রদেব। চন্দ্রদেব তো ওর বাল্য নাম, ওর বাবা ওকে ওই নামেই ডাকতো। এখন অবশ্য ওই নামে আর কেউ ওকে ডাকে না, ওই নামে ডাকলে রেগে যায় ছোড়া। এরপর আরো বেশ কিছুক্ষণ ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমরা বাড়ি চলে এলাম। সেদিন রুদ্রর সঙ্গে আর তেমন কোনো কথা হলো না। সত্যি বলতে গেলে রুদ্র নিজেই আমাকে সে সুযোগ দেয়নি। আমার মনের মধ্যে যদিও অনেক কৌতূহল দানা বেঁধেছিল, তবে রুদ্র নিজের ঘরে বসে গভীর ভাবনায় ডুবে আছে দেখে আমি তাকে আর বিরক্ত করিনি। ওর সাথে কথা হলো সেদিন রাতে খাবার টেবিলে। এখনো তাকে একই রকম চিন্তিত দেখাচ্ছিল। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তাকে জিজ্ঞেস করেই বসলাম, কে হে, খুব গভীর চিন্তায় ডুবে আছো বুঝি? তা কিছু পাওয়া গেল? রুদ্র অন্যমনস্ক ছিল। আমার প্রশ্নে তার সম্বিত ফিরল। উত্তরে সে খুব শান্তভাবে বলল, এখনো নয়, তবে খুব শীঘ্রই আধার কেটে ভোর হবে বলে আমি আশা করছি। এইটুকু ছাড়া ওর সাথে আর কোনো কথা হলো না। তখন রাতে খাবার পর আমি আমার ঘরে ঘুমোতে চলে গেলাম। বিছানায় শুয়ে ঘুম আসছিল না। নানা রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরতে লাগলো। রুদ্র কি এবার হেরে যাবে? প্রাণের কলকাতা শহরকে কি সে বাঁচাতে পারবে না? নাকি সত্যি রুদ্র সমাধানের খুব কাছে পৌঁছে গেছে? এসব ভাবতে ভাবতেই অবশেষে বোধহয় একটু ঘুম এলো। রাত তখন কটা বাজে জানি না, তবে চারিদিকে শহরের শান্ত ভাব দেখে মনে হলো এখন গভীর রাত। ঠিক তখনই আমার দরজায় টোকা পড়ল। 1 বার, 2 বার, 3 বার, আর সেই সাথে সাথে দরজার বাইরে থেকে রুদ্রর গলা ভেসে এলো, বৃশ্চিক, এই বৃশ্চিক, বৃশ্চিক, দরজা খোলো। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আর দরজা খুলতেই রুদ্রর উৎফুল্লিত মুখখানা আমার সামনে দৃশ্যমান হলো। আমি কিছু বলার আগেই
রুদ্র উৎফুল্লিত হয়ে বলে উঠল, বলেছিলাম না বৃশ্চিক, আধার কেটে ভোর হবেই। আমি ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিলাম, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, তুমি কি কেসটা সমাধান করে ফেলেছো? করেছি, তবে 50%। তবে এই 50%ই কলকাতার মানুষের বিপদ কেটে যাবে, এটা 16 আনা সত্য। আর আমি যেটা মনে মনে আন্দাজ করেছি সেটা যদি সত্যি হয়, তাহলে কাল সকালেই 50%টা 100% হয়ে যাবে ভাইয়া। রুদ্র যে কি বলে গেল তা সম্পূর্ণ আমার মাথার উপর দিয়ে গেল। আমি আবারও জিজ্ঞেস করলাম, তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। এই একটু খোলসা করে বললে বুঝতে সুবিধা হতো। রুদ্র আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনে রাখা চেয়ারটিতে বসল। তারপর বুক পকেট থেকে একটা চিরকুট আমার হাতে দিয়ে বলল, পড়ো তো এটা। চিরকুটটা হাতে নিয়ে আমি দেখলাম এটা সেই ইংরেজিতে লেখা সূত্রটা। আমি বললাম, আরে, এটা তো সেই। আমার কথা শেষ হওয়ার আগেই রুদ্র বলে উঠল, পড়োই না একবার। এবার রুদ্রর কথা মতোই আমি লাইনগুলো পড়তে লাগলাম। দ্য সাউথ গড হাউস, আ মান্থ ভেরি ক্লোজ টু দি ফার্স্ট, আ বিগ ডে ফর ইংলিশ, ডিয়ার মুন গড, গেট রেডি। কিন্তু এর থেকে কি বোঝা যায় ভাই? বোঝাচ্ছি, একটু সবুর করো। আগে বলো সাউথ মানে কি? দক্ষিণ। আর গড মানে? ভগবান। হ্যাঁ, কিন্তু ভগবানকে বাংলায় আর কি কি বলা যায়? আর ঠাকুর। আর 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 কি? ভাবো ভাবো, আর একটু ভাবো। আর 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 ও হ্যাঁ, মনে পড়েছে, ঈশ্বর। একদম ঠিক। এবার দক্ষিণ আর ঈশ্বর দুটো শব্দের সন্ধি যোগ করলে কি হয়? দক্ষিণ যোগ ঈশ্বর, দক্ষিণেশ্বর। ভেরি গুড বৃশ্চিক, সাবাস। তার মানে দক্ষিণেশ্বর মন্দিরে হামলা করার পরিকল্পনা? একদমই তাই। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু বাকি লাইনগুলোর অর্থ কি? বোঝাচ্ছি, সেটাও বোঝাচ্ছি। পরের লাইনটা হচ্ছে আ ভেরি মান্থ ভেরি ক্লোজ টু ফার্স্ট। আচ্ছা বলো, ইংরেজি বছরের প্রথম মাসে সব থেকে কাছের মাস কোনটি? ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি, আর তারপরেই ফেব্রুয়ারি। হ্যাঁ, সেটাও ঠিক, তবে একটু উল্টো করে ভাবো। মানে ফেব্রুয়ারি যেমন কাছে, তেমন ডিসেম্বরও তো কাছের, তাই নয় কি? আচ্ছা, এর পরের লাইন হলো আ বিগ ডে ফর ইংলিশ। ডিসেম্বর মাসে ইংরেজদের জন্য সব থেকে সুন্দর দিন কোনটি? 25শে ডিসেম্বর, ওদের বড়দিন। কি, তাই তো? এই পর্যন্ত বলেই রুদ্র থামল। আমি বললাম, তার মানে তুমি বলছো যে দক্ষিণেশ্বর মন্দিরে 25শে ডিসেম্বরের দিন হামলা করার পরিকল্পনা, তাই তো? একদম সঠিক বুঝেছ বন্ধু। কিন্তু ডিয়ার মুন গড গেট রেডি মানেটা কি? আমার প্রশ্নের উত্তরে রুদ্র একটু মুচকে হেসে বলল, তার মানে হলো সর্ষের মধ্যেই ভূত আছে। কথাটা শোনা মাত্রই আমি ভ্যাবা চাকা খেয়ে গেলাম, কারণ রুদ্র যে কি বলল সেটা আমার মাথায় ঢুকলো না। আমার মুখভঙ্গি দেখেই রুদ্র সেটা বুঝতে পারল আর বলল, মাথায় বেশি চাপ দেওয়ার দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। মুন মানে হচ্ছে চন্দ্র, আর গড মানে হচ্ছে দেবতা বা দেব, অর্থাৎ চন্দ্রদেব। ওখানে বলা আছে, প্রিয় চন্দ্রদেব তুমি তৈরি হও। কথাটা শোনা মাত্রই আমার বুক কেঁপে উঠল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চন্দ্রদেব মানে তো বিকাশ রঞ্জন বাবু? তার মানে উনি নিজে জঙ্গিদের সঙ্গে জড়িত? এটাই সত্য। অবশ্য সেটা গতকাল শিবপ্রসাদ বাবু সাহায্য না পেলে হয়তো বুঝতে পারতাম না। ওনার কাছ থেকে চন্দ্রদেব নামটা শুনেই ব্যাপারটা আমার মাথায় আসলো। তাহলে তো মহা বিপদ। বিপদ তো তখন হতো যদি আমরা হামলার জায়গাটা খুঁজে না পেতাম। এখন ইন্সপেক্টর বোসকে বলে দক্ষিণেশ্বরের মন্দিরটা তল্লাশি করতে হবে। আমার মনে হয় সেখানে অবশ্যই কিছু পাওয়া যাবে, কারণ এতদিনে নিশ্চয়ই কিছু ব্যবস্থা তো করে ফেলেছে ওরা। সেদিন রাতে ইন্সপেক্টর বোসকে খবর দেওয়া হলো। ইন্সপেক্টর বোস এবং তার দল সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দির তল্লাশি করে সেখান থেকে বেশ কয়েকটা বোম উদ্ধার করল, যেগুলো ফাটলে মন্দিরটা পুরো ধ্বংস হয়ে যেত। পরদিন সকালে রুদ্র আমাকে নিয়ে গেল অতীন্দ্রদের বাড়িতে। তখন আমার মনে
একরাশ কৌতূহল জমে আছে। যাওয়ার সময় আমি রুদ্রকে জিজ্ঞেস করায় সে বলল, একটু পরেই সব জানতে পারবে। বিকাশ রঞ্জন বাবুর বাড়ির সামনে গিয়ে দেখলাম সেখানে আগে থেকে ইন্সপেক্টর বোস এবং তার পুলিশ ফোর্স জমা হয়ে আছে। আমাদের দেখতে পেয়েই ইন্সপেক্টর বোস এগিয়ে এলেন। বেশ কিছুটা চিন্তিত হয়ে বললেন, মন্দির থেকে বোমা উদ্ধার হয়েছে এটা তো শুনেছেন। কাল নিশ্চয়ই আমার লোক আপনাকে ফোন করেছিল, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না, বিপদ কি পুরোপুরি কেটেছে? ওরা অন্য কোথাও হামলা করার পরিকল্পনা করছে না তো? রুদ্রপ্রিয় মুচকি হেসে উত্তর দিল, না, তা নিয়ে আর কোনো চিন্তা নেই। কলকাতা শহর এখন সম্পূর্ণ বিপদমুক্ত, কারণ জঙ্গিরা পরিকল্পনা করার সুযোগই পায়নি। আর আমার মনে হয় যাদের নিয়ে এই পরিকল্পনা সাজানো হয়েছিল তারা সবাই এখন বন্দি দশায়। বন্দি দশায়? কিন্তু কোথায়? কেই বা বন্দি করলো ওদেরকে? সেটা এক্ষুনি জানতে পারবেন, তবে এটুকু নিশ্চিত যে আর কোনো ভয় নেই। ইন্সপেক্টর বোস স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, আপনি কলকাতা শহরের নিরপরাধ মানুষ আর আমাদের ডিপার্টমেন্টের সম্মান রক্ষা করলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুদ্রপ্রিয় আবারও একই রকম মুচকি হেসে বলল, এই ধন্যবাদ কিন্তু শুধুমাত্র আমার প্রাপ্য নয়। আপনাদের সম্মান আর কলকাতা শহরকে রক্ষা কিন্তু আমি একা করিনি, অন্য একজনও আড়ালে থেকে খুব ভালো কাজ করেছে। কথাটা শোনা মাত্রই ইন্সপেক্টর বোস অবাক হয়ে বললেন, শুধুমাত্র আপনি নন, তাহলে আর কি? ভেতরে চলুন, বোঝাচ্ছি। আমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে বিকাশ রঞ্জন বাবুর বাড়ির ভেতরে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা বেশ, চলুন তাহলে। আমরা বিকাশ রঞ্জন বাবুর বাড়ির ভিতরে ঢুকে গেলাম। দরজা আগে থেকেই খোলা ছিল। ভেতরে একটা চেয়ারে অতীন্দ্র বসেছিল। আমরা যেতেই সে উঠে দাঁড়ালো। ইন্সপেক্টর বোসকে উদ্দেশ্য করে সে জিজ্ঞেস করলো, কি হলো বোস কাকু, বাড়ির সামনে আজ হঠাৎ এত পুলিশ কেন? ইন্সপেক্টর বোস কিছু বলার আগেই রুদ্র বলে উঠল, উত্তরটা আমি দিচ্ছি অতীন্দ্রবাবু, আমি পুলিশকে ডেকেছি। তার আগে ওই বন্ধ ঘরে তালা দুটো একটু খুলে দিন তো। রুদ্রর কথা শুনে অতীন্দ্র যেন আঁতকে উঠে বলল, কেন হঠাৎ এই ঘরে কেন? কি হলো রুদ্রবাবু? উত্তরে রুদ্র একটু মুচকি হাসল, তারপর বলল, আর লুকিয়ে লাভ নেই, এবার খুলে দিন। কারণ আমি জানি যে ওই বন্ধ ঘরের মধ্যে কে বা কারা আছে, আর আমি এটাও জানি যে আপনি কোনো দোষ করেননি। আপনার কোনো ভয় নেই, আপনি দরজাটা খুলে দিন। অতীন্দ্র আর কোনো কথা বলল না। রুদ্রর কথা মতোই চাবি নিয়ে গিয়ে পরপর দুটো তালা খুলে দিল। আর দরজা খুলে দিতেই আমাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। আমি দেখলাম খোলা দরজার ওপারে প্রায় ৩-৪ জন মানুষকে আটকে রাখা হয়েছে। তাদের সবারই হাত বাঁধা। এদের সবাইকে আমি না চিনলেও একজন মানুষকে আমি বেশ চিনি। তিনি আর কেউ নন, স্বয়ং চন্দ্রদেব, অর্থাৎ বিকাশ রঞ্জন বাবু। মিনিট খানেক সম্পূর্ণ ঘরময় নিস্তব্ধতা বিরাজ করল। কেউ কোনো শব্দ পর্যন্ত করল না। অবশেষে নীরবতা ভাঙল রুদ্র নিজেই। রুদ্র ইন্সপেক্টর বোসের কাছে সমর্পণ করল বিকাশ রঞ্জন বাবুকে। ইন্সপেক্টর বোস তখনও চুপ করে রইলেন। মিনিট খানেক চুপ থাকার পর তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই রুদ্র বিকাশ রঞ্জন বাবুকে উদ্দেশ্য করে বলে উঠল, কি চন্দ্রদেব বাবু, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে আপনার একটু বিবেকে বাঁধল না? পুরো বাড়ি আবারও নিস্তব্ধ। মিনিট খানেক পর ইন্সপেক্টর বোস বললেন, আপনি কি বলছেন রুদ্রপ্রিয় বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে দেওয়ার জন্যই তো আমি আছি ইন্সপেক্টর বোস। আসলে আপনাদের ডিপার্টমেন্ট যার উপর জঙ্গি ধরার দায়িত্ব দিয়েছিল তিনি, অর্থাৎ বিকাশ রঞ্জন বাবু, নিজেই জঙ্গিদের সঙ্গে যুক্ত। নিজের দেশে, নিজের শহরে সব থেকে বড় বিপদ সে নিজেই ডেকে আনছিল। এখানে অবশ্য ধন্যবাদ দিতে হয় অতীন্দ্রকে, কারণ অতীন্দ্র সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে হয়তো এই বিপদ থেকে কলকাতাকে রক্ষা করার ক্ষমতা আমারও ছিল না। এইটুকু বয়সে অতীন্দ্র যে সাহসিকতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। শুধুমাত্র দেশের ভালোর জন্য নিজের বাবাকে বন্দি করতেও একবারও ভাবেনি সে যে মহৎ চিন্তাভাবনার পরিচয় দিয়েছে তা কজন পারে? এইটুকু বলে রুদ্র একটু থামল।
কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে তারপর আবার বলতে শুরু করলো, বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে বাকি যে 3 জন মানুষকে দেখেছেন, আমি যদি খুব ভুল না করি তাহলে ওরা জঙ্গি দলেরই লোক। কি অতীন্দ্রবাবু, ঠিক বলছি তো? অতীন্দ্র উপর নিচে মাথা ঝাঁকিয়ে রুদ্রর কথায় সম্মতি দিল। রুদ্র আবারও বলতে শুরু করলো, প্রথম থেকেই আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল। এত বড় একজন অফিসার এবং তার দল রাতারাতি উধাও হয়ে যাওয়া, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিলাম না আমি। তবে বিকাশ রঞ্জন বাবুর ওপর আমার প্রথম সন্দেহ হয় যখন আমি ওনার বাড়ি থেকে ওই লাইটারটা উদ্ধার করি। ঠিক এমনই একটা লাইটার আমি কয়েক মাস আগে কলকাতার একটা দোকানে দেখেছিলাম, আর তখন আমি শুনেছিলাম যে লাইটারটা এদেশের নয়, ইরানের। এমন লাইটার বিকাশ রঞ্জন বাবুর কাছে কোথা থেকে এলো সেটা আমাকে বেশ ভাবাচ্ছিল। লাইটারটা পাওয়ার পর আমি আবারও সে দোকানে গিয়ে এই লাইটারটার বিষয়ে জেনে নিলাম। তবু তখনও শুধুমাত্র লাইটারটা নিয়ে বিকাশ রঞ্জন বাবুর ওপর সন্দেহ করাটা সম্ভব ছিল না, কারণ এই লাইটারটা যে তিনি জঙ্গিদের কাছ থেকে উপহার পেয়েছেন আমার এই ভাবনা সঠিক নাও হতে পারত। পরের দিন আমি যখন আবার এই বাড়িতে এলাম তখন আমি লক্ষ্য করলাম এই ঘরটা বন্ধ করাই আছে। অতীন্দ্র আগের দিন বলেছিল এই ঘরটা নাকি বহুদিন ধরে বন্ধ হয়ে আছে, তবে তালার অবস্থা কিন্তু সেটা বলে না। বহুদিন ধরে কোনো তালা না খোলা হলে সেটার ওপর একটা ধুলোর আস্তরণ পড়বে, কিন্তু সেদিন তালা ছিল একদম ঝকঝকে। আরও একটা জিনিস যেটা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল, সেদিন আমি রান্নাঘরে প্রায় 4-5টা ইটো প্লেট দেখলাম। বাড়িতে যখন অতীন্দ্র একা, তখন ইটো প্লেট অতগুলো কেন, সেটাও বেশ ভাবনার বিষয়। এই সমস্ত কিছু নিয়ে আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা ঘুরছিল, কিন্তু কোনোভাবেই রহস্যটার সমাধান হচ্ছিল না। ওদিকে কাগজে লেখা ওই সহজ সূত্রটাও আমি সমাধান করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল কোথাও যেন একটা গড়বড় থেকেই যাচ্ছে। সেই সন্দেহ দূর করার জন্যই আমি গতকাল আবারও ইচ্ছে করেই দুপুরে এই বাড়িতে এসেছিলাম, আর এসেই আমি মুখ ধোয়ার নাম করে রান্নাঘরটা দেখে এলাম। দেখলাম গতকালও সেখানে বেশ কিছু প্লেট এঁটো হয়ে পড়েছিল। আরও যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হলো ঘরের তালা দুটো স্থান পরিবর্তন হয়েছে, উপরেরটা নিচে আর নিচেরটা উপরে চলে গেছে। আর এর মানে এই তালা দুটো সম্প্রতি খোলা হয়েছিল, পরে পুনরায় তালা আটকাবার সময় ভুলবশত স্থান পরিবর্তন হয়ে গেছে। আমার সন্দেহ তখন প্রায় প্রায় বাস্তবে রূপ নিচ্ছে। ঠিক তখনই অতীন্দ্রর উপর আক্রমণ হলো, সেটা আমার সন্দেহকে আরও বাড়ালো। আর আমার সন্দেহ বাস্তবায়ন করার জন্য শেষ পেরেকটি মেরে দিল বিকাশ রঞ্জন বাবুর প্রতিবেশী শিবপ্রসাদ বাবু। তার থেকেই আমি জানতে পারলাম যে বিকাশ রঞ্জন বাবুর বাল্য নাম চন্দ্রদেব। ব্যাস, এইবার আর ইংরেজি সূত্র সমাধানের ক্ষেত্রে আমার আর কোনো সমস্যা রইল না। আমি খুব সহজেই বুঝে গেলাম ওই সূত্রের মাধ্যমে এটা বলা হচ্ছে যে, প্রিয় চন্দ্রদেব, তুমি তৈরি থাকো, আগামী 25শে ডিসেম্বর দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা আক্রমণ করতে চলেছি। এইটুকু বলে রুদ্র আবারও একটু থামল, তারপর বলল, আমার মন বলল হোক না হোক ওই বন্ধ ঘরের মধ্যেই রহস্য লুকিয়ে আছে, আর আজ সেটাই সত্যি হয়ে গেল। এইটুকু বলেই রুদ্র আবার থামল। আমরা সবাই এতক্ষণে এক মনে রুদ্রর কথা শুনছিলাম। রুদ্রর কথা শেষ হওয়ার পর ইন্সপেক্টর বোস অতীন্দ্রকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, কিন্তু তুমি জানলে কি করে যে তোমার বাবা এর সাথে যুক্ত? উত্তরে অতীন্দ্র বলল, বেশ কয়েকদিন আগে একদিন গভীর রাতে আমি বাবাকে এই বিষয় নিয়ে টেলিফোনে কথা বলতে শুনেছিলাম। টেলিফোনে বাবার সব কথোপকথন আমার বুকে কেঁপে উঠেছিল। তারপর থেকে মাঝে মাঝে অনেকেই রাতে বাবার সাথে প্রায় দেখা করতে আসতো, আর আমি ওদের কথা লুকিয়ে শুনতাম। ওরা দক্ষিণেশ্বর মন্দির ব্লাস্ট করার পরিকল্পনা করছিল। নিজের দেশের সাথে আমার বাবা এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তাই বাবাকে বন্দি করে ওই ঘরে আটকে রাখলাম। তারপর এক এক করে যারা বাবার সঙ্গে দেখা করতে আসতো তাদেরকে আমি ওই ঘরে আটকে রেখেছি। সেদিন যারা আমার উপর গুলি চালিয়েছিল তারা এদেরই দলের লোক। শেষ যেবার একসাথে দুজন বাবার সাথে দেখা করতে এসেছিল তখন আমি একজনকে তো আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু অন্যজন পালিয়ে যায়। আমি নিশ্চিত আমার উপর হামলা করা ব্যক্তি আর ওই পালিয়ে যাওয়া ব্যক্তিটি একই। ইন্সপেক্টর বোস এক মনে সমস্তটা শুনে তারপর অতীন্দ্রকে প্রশ্ন করল, কিন্তু তুমি এতদিন পুলিশকে সব জানাওনি কেন? সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এই দলের সমস্ত লোককে যদি আটকে রাখা যায় তাহলে বোধহয় ওদের সব পরিকল্পনা ভেস্তে দেওয়া যাবে।
আমি চাইছিলাম এদের সকল পরিকল্পনা ভেস্তে দেওয়ার পরে পুলিশকে জানাবো, কিন্তু কিন্তু তার আগেই রুদ্রপ্রিয়বাবু ধরে ফেললেন। অবশ্য আমি নিশ্চিত যে ইতিমধ্যে ওদের সব পরিকল্পনা ভেস্তে গেছে, কারণ যাদের উপর হামলা করার দায়িত্ব ছিল তারা সবাই এখন আমার এই ঘরে বন্দি। এইটুকু বলে অতীন্দ্র থামল। এই প্রথম বিকাশ রঞ্জন বাবু কথা বললেন। তিনি অতীন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, আমার খুব ভুল হয়ে গেছে। উত্তরে অতীন্দ্র বলল, তোমাকে বাবা বলে ডাকতেও আমার লজ্জা লাগছে। দেশের সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে তাকে বাবা বলে ডাকতে আমি ঘৃণা করি। বোস কাকু, নিয়ে যান ওনাকে আমার সামনে থেকে। শুনছিলেন জঙ্গি আতঙ্কে কলকাতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।